দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত এত ঘন্টা পেরিয়ে গেল খুব একটা পরিষ্কারভাবে জানা যায়নি। আমরা জানি যে সেখানে অভিযান থেকে শুরু করে তদন্ত চলছে। কোনো তথ্য কি পেয়েছেন কেমন করে এই দুর্ঘটনা ঘটলো? প্রথমেই একটু সংশোধন করে দেই। অধিকাংশ সংবাদ মাধ্যম বিশেষ করে আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের যে আ ১ম শ্রেণীর যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা সকাল থেকেই কিন্তু একটি ভুল সংবাদ পরিবেশন করে এবং যার জেরে দেখা যায় যে কপি পেস্ট অনুবাদ শিল্পের কারণেই সেই ভুলটা এখনো অবধি চলছে। ৯ জন বাংলাদেশের মৃত্যু হয়নি। আ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তার ভিতরে কিন্তু ৭ জন বাংলাদেশী, যার আচ্ছা। ভিতরে কুষ্টিয়ার আছেন একই পরিবারের সাংবাদিকের পরিবার ৪ জন এবং সাভারের একজন, সাতক্ষীরার কালীগঞ্জ নামক এলাকার ২ জন। এই মিলে কিন্তু আপনার মোট ৭ জন বাংলাদেশী মারা গেছে এবং ২ জন, একজন ঝাড়খণ্ডের, একজন শিলিগুড়ি। মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এবং এই যে হোটেলে যে মৃত্যু হয়েছে আবাসিক হোটেলে, সেটার কারণ কিন্তু অগ্নিসংযোগ। এবং এই অগ্নিসংযোগটা কিভাবে হলো? প্রাথমিক তদন্তে যেটা বলা হচ্ছে যে এই হোটেলের ৩ তলা, মোট আরকি ৪ তলা হোটেল, এবং এই আবাসনে কিন্তু একাধিক হোটেল ছিল। বলা হচ্ছে ৫ টি, কিন্তু বাস্তবে ৯ টি। এবং হোটেলটি ৩ তলায় গতকাল রাত ২টো নাগাদ হঠাৎ করে এসি বিস্ফোরণ হয়, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং তার যে ধোঁয়া, সেই ধোঁয়া এতটাই ছড়ায় যে শ্বাসরোধ হয়ে কিন্তু ৯ জনের মৃত্যু হয়েছে। এবং এই হোটেল থেকে আপৎকালীন যে সিঁড়ি দিয়ে বের হবেন আর কি যে সমস্ত আবাসিক ছিলেন, অতিথি ছিলেন, সেটা সম্ভব হয়নি। চিৎকার চেঁচামেচিতে একটা হুড়োহুড়ি পড়ে, অনেকে ঘুমের ঘোরে বুঝতে পারেননি। যখন বুঝেছেন ততক্ষণে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং উঠে তারা যে নিরাপদে বেরিয়ে আসবেন সেই সময়টুকু তারা পাননি এবং লোডশেডিং হওয়ার কারণে অন্ধকারে বিপত্তি হয় আরো বেশি। সে কারণেই মৃত্যু এই ৯ জন এবং দ্রুত দমকল সেখানে পৌঁছায়। সে কারণে মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে, নইলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারত। এবং চিৎকার চেঁচামেচিতে আশপাশের হোটেলের আবাসিকরা জেগে ওঠে। হোটেলের যারা কর্তৃপক্ষ ছিলেন তারা জেগে ওঠে, উঠে তারা কিন্তু উদ্ধার করে। দমকলের পাশাপাশি পুলিশ আসে, স্থানীয় বাসিন্দারা, আবাসিকরা আসেন এবং যে সমস্ত হোটেলের কর্মচারী ছিলেন তারা এসে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই কমিয়েছে, এমনটা বলা হচ্ছে যে হোটেল কর্তৃপক্ষের তরফ হোটেলে থেকে। কি হোটেলের যিনি এক্সিটের কোনো আসলে ব্যবস্থা ছিল কিনা বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা? দেখুন, মূলত এই যে হোটেলটিতে আগুন লেগেছে সেই হোটেলটিতে কিন্তু ৫০০ টাকার বিনিময়ে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন এই হোটেল ঢিলছুড়া দূরত্বে সেখানে কিন্তু থাকা যেত। তো স্বাভাবিকভাবে একটা ৪ তলা বাড়ি, সেই বাড়িতে গেস্ট হাউস এবং হোটেল বানিয়ে কিন্তু মোট ৯ জন ব্যবসায়ী তারা এই ব্যবসাটা চালাচ্ছিলেন। এবং এখানে কোন রকম কিন্তু কোনো পরিকাঠামো ছিল না, অগ্নি নির্বাপন বা অগ্নি সুরক্ষা যে ব্যবস্থা সেটি ছিল না। আর আপৎকালীন যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু ছিল না। একটি সিঁড়ি ছিল ঠিকই, কিন্তু সেই সিঁড়ি দিয়ে যে ওঠানামা করবে সেটা তারা আবাসিকদের সেটা দেখানো হয়নি। অর্থাৎ আবাসিকরা আবাসিক জানতেনও একটি না। ভবনকে হোটেল হিসেবে আসলে আপনিও বলছিলেন যে মাত্র ৫০০ টাকায় হয়তো রুম ভাড়া করে সেখানে নিউ মার্কেট এলাকায় আপৎকালীন অনেকেই যারা আসলে প্রয়োজনে থাকতেন, কারণ আমরা যেমনটা জানি যে যে সাংবাদিক পরিবার মারা গেছেন তারাও আসলে চিকিৎসার কারণে সেখানে অবস্থান করছিলেন এবং তাদের আজকে বাংলাদেশে ফিরে আসার কথা ছিল। অনেক ধন্যবাদ সত্যজিৎ। আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছ থেকে এই বিষয়ে খবর জানবো। আগামীকাল আরও তথ্য নিয়ে হয়তো আপনি আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন। শাহিন আলী, আপনার কাছে একটু আসতে চাই। আপনি আছেন, আমরা জানি যে এই সাংবাদিক তার পরিবার সদস্য মারা গেছেন এই দুর্ঘটনায়। আপনি সেই পরিবারের মানুষদের সাথে কথা বলেছেন এবং একই সাথে সেখানকার নিশ্চয়ই সাধারণ মানুষের প্রতিক্রিয়াও জেনেছেন। একটু বলবেন যে প্রশাসনের পক্ষ থেকে, এর মধ্যে তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব এই মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সবকিছু মিলিয়ে সর্বশেষ আপনার কাছে এই মুহূর্তে আর কি তথ্য আছে? জানি, আপনাকে বলে রাখি আসলে গতকালকে যে রাত্রে এটি আগুন লাগার মধ্য দিয়ে কুষ্টিয়ার একটি পরিবারের ৪ জন নিহত হয়েছে। আসলে ৪ জনের মধ্যে আমাদের একজন সহকর্মী ছিল। আসলে
আমাদের অত্যন্ত কাছের একজন সহকর্মী, তার মৃত্যুতে কিন্তু আসলে আমাদের যে গণমাধ্যম পাড়া, সেটি কিন্তু আসলে এখন একটা শোকের ছায়া নেমে এসেছে, এরকম কি বলতে পারি আসলে। তবে আমরা পরিবারের পক্ষ থেকে আসলে যতটুকু জানতে পেরেছি, আসলে তারা চাচ্ছে সরকারি সহযোগিতা, তারা সরকারি সহযোগিতার মাধ্যম দিয়ে কিন্তু আসলে তারা লাশটা বাংলাদেশে আনার জন্য তারা আসলে অনুরোধ করেছেন। এবং আমরা পরিবারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি আসলে কলকাতার উদ্দেশ্যে কিন্তু আসলে পরিবার থেকে একজন আসলে রওনা দিয়েছেন। এখনো সে কলকাতা পৌঁছাইছে কিনা আসলে সেটি কিন্তু আমরা এখনো জানি না। তবে আমরা সত্যজিৎদার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আসলে বিকেলে কিন্তু আসলে লাশ পোস্টমর্টম করা হয়েছে, এবং লাশ পোস্টমর্টম করার পরে আসলে যে কাগজপত্রগুলো তৈরি করতে হয়, সেগুলো আসলে তৈরি করার পরেই কিন্তু আসলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করবে, এরকমের তথ্য আমাকে দাদা বলেছিল। আসলে আমরা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে আছি, আসলে আগামীকালকে আদৌ লাশ আসবে কিনা সেরকম তথ্য কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে এখনো জানতে পাই নাই। তবে আমরা সরকারের কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে লাশ পোস্টমর্টমের পরে আগামীকালকেই পরিবারের কাছে হস্তান্তর করে আসলে কোন রুট দিয়ে লাশ আসবে, বেনাপোল বন্দর দিয়ে কিনা অথবা গেদে দিয়ে কিনা, আসলে এটি কিন্তু আমরা এখনো নিশ্চিত না। তবে আমরা নিশ্চিত হওয়ার পরে কিন্তু কালকে বলতে পারবো আসলে লাশটা কালকে বাংলাদেশে আসবে কিনা লাশগুলো, এবং কোন পোর্ট দিয়ে আসবে সেটা কিন্তু আমরা জানাতে পারবো তানিয়া। তবে একটা কথা বলে রাখি, আসলে তার যেটা সাড়ে 7.5 বছরের যে কন্যা সন্তান আসলে এখানে আছে, আসলে সে কিন্তু বারবার আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছে এবং বলছে আমার বাবা কোথায়, আমার বাবাকে এনে দাও। আসলে এই একটা হৃদয় বিদারক যে ঘটনা, সেটি কিন্তু আসলে মেনে নেওয়া জি সম্ভব না। তারপরে আমরা আসলে পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের গণমাধ্যম কর্মীদের নেই। তারপর আমরা বলবো আসলে শোক শোকই তাকে আসলে মানতে হবে এবং মেনে নিয়েই কিন্তু আসলে চলতে হবে। তবে আমরা কুষ্টিয়া যে সংবাদ কর্মীরা আছি, আমরা তারা কিন্তু একটা কমিটি গঠন করছি আসলে তার যে 7.5 বছরের কন্যাটি আছে তার জন্য আসলে আমরা কিছু কুষ্টিয়া থেকে করতে পারবো কিনা এবং সরকারি পর্যায় থেকে আসলে তাকে কোনো কিছু করা হবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করছি। তবে আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসন আছে তার কাছে আবেদন করব আমরা, আসলে তিনি কিন্তু অনাথ, তার কিন্তু বাপ মা বা আত্মীয় পরিজনের কেউ থাকলো না, শুধুমাত্র আমরা এখন তার অভিভাবক বলে মনে করি। সেই ক্ষেত্রে আমরা আসলে তাকে একটা নিশ্চয়তা দেবো, তার পড়াশোনা তার যে লেখাপড়া সেটা কিন্তু চলমান থাকবে এবং পারিবারিক ভাবে যে সমবেদনা সেটা কিন্তু আমরা জি 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 জানিয়েছি। এবং শাহিন আলী, আমরা 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 আসলে বুঝতেই পারছি, যেহেতু আপনি নিজেও বলছিলেন যে অনেক কাছের আপনার সহকর্মী এবং একই সাথে আসলে আপনারা সেখানে সংবাদ সংগ্রহ করতেন, তার জন্য হয়তো আপনার জন্যও হয়তো এই বিষয়টি মেনে নেওয়াটা কিছুটা হলেও কঠিন, কিন্তু তারপরে বাস্তবতার খাতিরে মানতেই হচ্ছে। তবে আপনি যে উদ্যোগের কথা বলছিলেন যে তার যে কন্যা শিশুটি এখন আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে নানা ধরনের উদ্যোগের কথা এবং সরকারের সহযোগিতার কথা, নিশ্চয়ই আমাদের সাথে আছেন ABM মোশাররফ হোসেন, বিএনপির সংসদীয় সদস্য। আমরা যদি তার কাছ থেকে একটু জানি, এই যে দুর্ঘটনার কাছে তো আসলে আমাদের কিছু করবার নেই, আমরা সেখানে অসহায়, কিন্তু যেটি সকলেরই এখন হচ্ছে চাওয়া যে এখন পর্যন্ত যদি সর্বশেষ তথ্য হয় যে 9 জন নয় 7 জন বাংলাদেশি মারা গেছে এই দুর্ঘটনায়, তাদের স্বজনদের কাছে মরদেহটি দ্রুত ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করবার ক্ষেত্রে আসলে সরকারের উদ্যোগটি নিয়ে যদি একটু আপনারা আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যেসব আলোচক উপস্থিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কলকাতা যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা যারা নিহত হয়েছে তাদের প্রতি শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো আপনি দেখেছেন যে কুষ্টিয়া যে মারা গেছে, সবাই মারা গেছে, শুধু একটা মাত্র কন্যা সন্তান উনি জীবিত আছেন। এটা নিশ্চয়ই তার জন্য বিরাট একটা শোকের বিষয় এবং সবচেয়ে বড় প্রশ্ন আগামী দিন এই কন্যা শিশুটি কীভাবে সার্ভাইভ করবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা দেখলাম কুষ্টিয়ার বর্তমানের প্রতিনিধি শাহিন আলী যে কথাগুলি বলেছেন, সত্যি আসলে এই বাচ্চাটার ভরণ পোষণ কীভাবে হবে, কিভাবে আগামী দিনে তার জীবনটা চলবে, কিভাবে সে লেখাপড়া করবে, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় আমরা মনে করি। তো এখন এটা হলো রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেমন আছে, পাশাপাশি আমার মনে হয় যে সাংবাদিক বন্ধু শাহিন আলী ভাই যে কথাটি বলেছে তাদেরও এখানে একটা উদ্যোগ গ্রহণ করা আছে। এবং আপনি জানেন সরকার যে সহায়তা করে এই সহায়তাটা খুব
ভালো সহায়তা সরকার করে না। হয়তো এখানে আমি যতটুকু জানি যে হয়তো এই যে লাশগুলি যখন আসবে দাফন কাপড়ের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা খরচ দেওয়া হবে, এরপর হয়তো ওই বাচ্চার জন্য যেই শিশুটি বেঁচে আছে ওর জন্য হয়তো সরকারের পক্ষ থেকে কিছু করা হবে, কিন্তু সেইটা আমার মনে হয় খুব যৎ সামান্য। এখন যারা আমাদের সামাজিক শক্তিগুলি আছে, আপনাদের সাংবাদিক সমাজ যারা আছে, আমার মনে হয় এদের পক্ষ থেকে একটা উদ্যোগ যদি গ্রহণ করা যায় তাহলে আমার একটা ফান্ড রেইজ করে এই বাচ্চাটির জন্য হয়তো কিছু করা যায়। কিন্তু এখন এখানে একটি প্রশ্ন আপনি দেখেন, সত্যজিৎ বাবু যে একটা কথা বলেছে, এখানে দেখেন কলকাতার আমাদের এখানে কিন্তু চিত্রটা অনেকটা একই রকম। আপনার মনে আছে কিছুদিন হয়তো বছর 2 আগে বেলি রোডে একটা রেস্টুরেন্টে এই ধরনের ঘটনা ঘটেছিল। আসলে আমরা জানি যে কোনো জায়গাটা রেস্টুরেন্ট করতে, আমি জানি না কলকাতায় এই নিয়মগুলি আছে কিনা, সেখানে মিনিমাম 20 থেকে 22টি প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়। ওখানে তার অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, ওখানে তার সেই রেস্টুরেন্ট করার মতো সেই উপযুক্ততা আছে কিনা, ওখানে পরিবেশ ছাড়পত্র আছে কিনা, এইভাবে তার এই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ওখানে আছে কিনা, তার সিঁড়ির কথাটা বলছে উনি, সত্যজিৎ বাবু একটা চমৎকার কথা বলে যে অনেক সময় বিপদ হলে সিঁড়ি দিয়ে মানুষ কিন্তু বেরোয়ার চেষ্টা করে, এখানে বললো সিঁড়ির কোনো অস্তিত্বই নাই। তো এই জিনিসগুলি আমি কলকাতার মতো একটা অনেক পুরনো ঐতিহ্যবাহী শহর, সেখানে কিভাবে এই ধরনের একটা ভবনে 9টা হোটেল, উনি বললো যে 9টা হোটেল চালাচ্ছে, আমার মনে হয় এখানেও তো কর্তৃপক্ষের একটা বিরাট অবহেলা আছে। বরং এই মৃত্যুর দায় অনেকটা তাদেরকেও নিতে হবে, যে তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু আজকে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। ঠিক আমাদের আপনি দেখেন এলিফ্যান্ট রোডে, সেখানেও কিন্তু প্রায় 46 জন লোক মানে মৃত্যুবরণ করেছে। তো এখন এই যে সংস্থাগুলি, এদের কাজটা কি? এই যে নানা সংস্থা, অগ্নি নির্বাপক সংস্থা, সিটি কর্পোরেশন, তারপর হলো আপনার পরিবেশ অধিদপ্তর, এর নানা সংস্থাগুলি যাদের পারমিশন নিতে হয়, এদের বিরুদ্ধে কিন্তু আমরা শুধু এই আজকে হয়তো আলোচনা করলাম, কিন্তু কোনো ব্যবস্থা, এবং আপনি যদি খুঁজে দেখেন আমার মনে হয় সত্যজিৎ বাবু বলতে পারবে যে এই ধরনের প্রতিষ্ঠানের কত ছাড়পত্র হয়তো এটা নেয় নাই, কিন্তু হোটেল ব্যবসাটা চলছে। তো এই ধরনের ঘটনার কারণে কিন্তু এই মাসুলটা আমাদের দিতে হচ্ছে, যে আজকের 9টা প্রাণ কিন্তু ঝরে গেছে। জি, বাংলাদেশের যে এখন পর্যন্ত যতটা আমাদের সহকর্মী কলকাতার প্রতিনিধি বলেছেন যে 7 জন মারা গেছেন, সেই খবরই আসলে সবচেয়ে বেশি সকল গণমাধ্যমে প্রাধান্য পেয়েছে। শফিকুল আলম, আপনার কাছে আসলে প্রশ্নটি রেখেছিলাম যে আমরা তো আসলে ক্ষতিপূরণ হোক অথবা যেই মানুষগুলো হারিয়ে গেছেন তাদের পরিবারের পাশে বাংলাদেশ সরকার থাকবে, কিন্তু ভারতের সরকারের কাছে এই বিষয়ে আসলে আমরা কোনো ধরনের তাদেরকে সহযোগিতা করবার জন্য কোনো আবেদন করতে পারি কিনা? এটা আমরা আসলে তাদের কাছে এই আবেদন করাটা কতটা শ্রেয় হবে এটা ঠিক না। আমাদের যেটা হচ্ছে যে ওদের যদি স্ট্যান্ডার্ড কোনো প্রোটোকল থাকে যে ওইখানে অগ্নিকাণ্ডে কেউ যদি মারা যান তাকে কিভাবে ওরা কম্পেনসেশন করবে। আরেকটা হচ্ছে যে মৃত্যুটা আপনি দেখেছেন যে খুবই এই হোটেলগুলো তো আমি নিউ মার্কেটের আশেপাশের হোটেলগুলোর স্ট্যান্ডার্ড জানি খুবই দুর্বল, তাদের সেফটি স্ট্যান্ডার্ড। তো এইগুলো হোটেল কিভাবে ইন্ডিয়ার মতো একটা দেশে, ইন্ডিয়া এত বড়াই করেন তাদের ওই ডেভেলপমেন্ট নিয়ে, তো এইগুলো চলতে দেওয়া হচ্ছে সেটাও একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আগুনটা আসলে কি কারণে লাগলো সেটা আসলে জানা উচিত আমাদের তরফ থেকে। আসলে গভর্নমেন্টকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে বা ইন্ডিয়ান অথরিটির কাছ থেকে আসলে আরো খুব ভালোভাবে জানা উচিত যে কিভাবে আগুনটা লাগলো, কেন আমাদের এই লোকগুলো মারা গেলেন এবং কেন উদ্ধার কাজ মানে উদ্ধার করা গেল না, এগুলো একটু জানার বিষয়। কেননা ওরা ইনিশিয়ালি যেটা বলছেন যে এসি থেকে অগ্নি বিস্ফোরণ হয়েছে সেখান থেকে এটা তো প্রাইমারি একটা তদন্ত, এটা একটা ফুল তদন্ত আসলে হওয়া উচিত। কেননা বাংলাদেশিরা যারা ইন্ডিয়ায় যান কিছুদিন আগেও তাদের বিষয়ে কিন্তু একটা বৈরী একটা আচরণ ছিল, সেই আচরণটা আমরা রুল আউট করতে পারি না। আচ্ছা, একই সাথে আসলে আমরা দেখেছি যে এই যে মানুষগুলো সেখানে ছিলেন বা মারা গেছেন বা আরও অনেকেই আসলে আশেপাশের বিভিন্ন হোটেলে আছেন বাংলাদেশি, তারা বেশিরভাগই চিকিৎসার জন্য আসলে অবস্থান করছিলেন। কলকাতা থেকে শুরু করে আমরা জানি যে চেন্নাই বা অনেক জায়গায় তারা যান, তারা পরে কলকাতা হয়ে হচ্ছে বাংলাদেশে আবার চলে আসেন। অর্থাৎ চিকিৎসা সেবা নেবার জন্য ওই দেশে যে আমাদের যেতেই হচ্ছে, এবং এটাও যে একটা দুরবস্থা আসলে আমাদের, যে আমরা চিকিৎসা সেবাটা দেশে নিশ্চিত করতে পারছি না, যার জন্য এই ধরনের দুর্ঘটনার মধ্যেও আসলে আমাদের এর আগেও আমরা দেখেছি দিল্লিতেও এরকম একটা ঘটনা ঘটেছিল, সেখানেও 2 জন খুব সম্ভবত বাংলাদেশি মারা গেছেন।
এই বাস্তবতায় এই স্বাস্থ্য খাতেরও আসলে দুর্বলতাটা কিছুটা তো নিশ্চয়ই সামনে আসে, কি মনে করেন? না, এটা তো অবশ্যই। আপনি দেখবেন যে বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে যে প্রতি বছর যা যায়, যে পরিমাণ লোক ইন্ডিয়া ভিজিটে যান, কত পার্সেন্ট আসলে ট্যুরিজমের পারপাসে যান, বা কত পার্সেন্ট তাদের যারা যে ফ্যামিলি গুলো সেপারেটেড হয়েছে তাদের সাথে মিলিত হবার জন্য যান, এটার সংখ্যা কিন্তু নগণ্য। বেশিরভাগই যান হচ্ছে চিকিৎসার জন্য, কেউ ডাবল চেক করতে যান, একবার চিকিৎসা করে এসে বারবার চেকিং করতে যান, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা প্যাকেজটা এইভাবে নেন যে ডাক্তারকে দেখিয়ে হয়তো বা 2-3 দিন তারা ভিজিট করবেন। অবশ্যই ইন্ডিয়াতে আমরা, আপনি দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় মানে হাসিনা যখন ইন্ডিয়াতে পালিয়ে গেলেন, তারপর ইন্টারিম গভর্নমেন্টের পরে এই সময়ে ইন্ডিয়াতে কিন্তু আমাদের অনেকে যেতে পারেননি। ইন্ডিয়ার থেকে ভিসাটা এক ধরনের রেস্ট্রিকশন করা হয়েছিল, এবং এর ফলে আমরা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে চায়নায় একটা চেষ্টা করা হয়েছিল যে চায়নায় আমাদের লোকগুলো যেতে পারে কিনা। সেটাও তেমন একটা ফলপ্রসূ কোনো রেজাল্ট আনেনি। এই জন্য আনেনি, সেটা হচ্ছে ওইখানে এক হলো খাবারের একটা সমস্যা, আর একটা হচ্ছে ট্রান্সলেট করে দিবে যে তাদের একটা সমস্যা, এবং সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা সবসময় ওদেরকে ভুগিয়েছে। তো ওই কারণে ওইটা তেমন একটা হয় না। আর একটা কস্টেরও একটা বিষয় আছে, ওই ইন্ডিয়া চায়নার কস্টটা অনেক। তা আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থা আসলেই, মানে আমরা যেই পরিমাণ ইমপ্রুভমেন্ট করার কথা ছিল সেটা অনেক কিছু কিছু জায়গায় আমরা ভালো করছি। আমাদের অর্গান রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের সাফল্য এসছে। কিডনি ট্রান্সপ্লান্টেশন আগে আমরা ইন্ডিয়া যে করতাম, এখন বাংলাদেশে বেশ কিছু হচ্ছে। কিন্তু এটা আসলে কি একদিনে তো আর হয় না, এটা বছরের পর বছর এখানে ইনভেস্ট করতে হয়। আমাদের হেলথ কেয়ারে খুব ম্যাসিভ যে ইনভেস্টমেন্ট হয়েছে তা না, প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টটা সীমিত ছিল, আর সরকারি ইনভেস্টমেন্টটা হয়েছে যত্রতত্র। সরকার মোর ফোকাস দিয়েছে প্রাইমারি লেভেলে হাসপাতালগুলোকে নিয়ে যেতে, উপজেলা লেভেল পর্যন্ত। ওইটা করতে যেটা হয়েছে যে স্পেশালাইজেশনে আমরা খুব বেশি ইনভেস্টমেন্ট করতে পারিনি। ফলে যারা যখনই একটা ক্রিটিক্যাল রোগ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের রোগীরা বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রাখতে পারছেন না, তারা ইন্ডিয়া যাচ্ছেন, আর যাদের একটু টাকা আছে তারা থাইল্যান্ড যাচ্ছে। এটা একটা স্যাড রিয়ালিটি। আমরা এখান থেকে বেরোতে চাই, গভর্নমেন্ট কিছু কাজ করছেন, দেখা যাক আমরা ইনশাল্লাহ সামনে ফল পাবো। নিশ্চয়ই আমরা আসলে সেদিকে তাকিয়ে থাকলাম। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, আপনার কাছ থেকেও হয়তো এই দুর্ঘটনা নিয়ে একটু ছোট করে মন্তব্য আমরা শুনতেই চাই। পাশাপাশি হচ্ছে যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, সেখানে রাজনৈতিক দল হিসেবে আপনারা আসলে পাশে থাকার ক্ষেত্রে কতটা এখন থেকে আসলে পরিকল্পনা নিচ্ছেন? ধন্যবাদ তানিয়া আপনাকে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে আজকে আমাদের জন্য শোকের একটি দিন যে আমাদের দেশের 7 জন নাগরিক তারা কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আমি বলবো যে এটি যেমন শফিকুল আলম ভাই বলছিলেন আর কি, যে আমাদের চিকিৎসা ব্যবস্থা দুর্বলতার কারণে ভারতে আমাদের একটা ভালো চিকিৎসার লক্ষ্যে অনেক লোক যাতায়াত করে। ইভেন আমি বলবো যে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম, সেখানে রাজশাহী বিভাগ, খুলনা, রংপুর বিভাগের হিউজ স্টুডেন্ট ছিল, এবং তাদের মধ্যে একটা প্রবণতা চিকিৎসা এবং কেনাকাটা থেকে শুরু করে মোটামুটি মানের কোনো কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজন হলেই তারা কলকাতামুখী বা ইন্ডিয়ামুখী হতেন আর কি। এবং এটি দেশে ঢাকা কেন্দ্রিক হয়তো তাদের জন্য ব্যয় কষ্ট বেশি হয়ে যায়, অথবা সহজলভ্যতা না থাকার কারণে এটি হতে পারে, কোন দেশের পার্শ্ববর্তী দেশের সাথে সংযোগ এরকম থাকতে পারে। কিন্তু আমি মনে করবো যে এটি ইন্ডিয়াতে একটি দুর্বল অবস্থা। এর আগেও আপনি দেখেছেন যে 2024 সালের মে মাসে আমাদের একজন সংসদ সদস্য দেশের বিগত আওয়ামী সরকারের আনোয়ারুল আজিম এমপি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে একটা বাড়িতে। এবং এই যে একজন ফরেনার, তিনি একটা বাড়িতে যাচ্ছে তাই থাকছেন। আজকে আমাদের সত্যজিৎ তিনি বললেন যে 500 টাকার বিনিময়ে হোটেলগুলোতে থাকা যায়। অর্থাৎ এটা ভালো যে লো কস্টে থাকার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু ফরেনারদের জন্য যে একটা সেফটি ব্যবস্থা সেটি এনশিওর করাটা অত্যন্ত জরুরি।
একজন ফরেনার কোন ধরনের হোটেলে থাকতে পারবেন না পারবেন সেই ধরনের একটা রুলস রেগুলেশন অবশ্যই ভিসা নীতিতে কিন্তু অবশ্যই আছে। সেই জায়গায় আমার কাছে এটি দুঃখের বিষয় যে এটি সম্পন্ন হয়নি বা যাচাই বাছাই করা হয়নি। আমি বলবো যে এটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার গভর্নমেন্টের পক্ষ থেকে। সেকেন্ড, আপনি যেটি বলেছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারের পাশাপাশি কিরকম ভূমিকা রাখবে, আপনি জেনে থাকবেন যে বিগত সময়েও যে কোনো ক্রাইসিসে জামায়াত ইসলামী এরকম ক্রাইসিস পিরিয়ডে সবসময় অগ্রগামী ছিল এবং আজকেও তথ্য নিয়ে তারা উদ্যোগ নিয়েছে স্থানীয়ভাবেই। ইভেন আমাদের দলের প্রধান যিনি ডক্টর শফিকুর রহমান, মাননীয় বিরোধী দলের নেতা, তিনিও তার পক্ষ থেকে উদ্যোগ নেবেন বলে আমি জানতে পেরেছি। জি। তো আমি এটুকুই বলবো আর কি। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে এবার আসতেই চাই। সেটি হচ্ছে নিশ্চয়ই আপনারা সবাই গণমাধ্যমে একটি খবর দেখেছেন যে ডপলার তারা একটি রিসার্চ করেছে এবং সেখানে তারা বলছে বর্তমান সরকারের যে 6 মাস পূর্তি হলো, সেখানে যে সরকারের প্রতি 54% মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি 66% মানুষ একটি ভালো মন্তব্য করেছে। সেখানে তারা একটি প্রশ্ন রেখেছে যে সামগ্রিকভাবে বাংলাদেশ সঠিক নাকি ভুল পথে যাচ্ছে, এমন একটি প্রশ্ন তারা জরিপ করেছে। সেখানে উত্তরে তারা জানাচ্ছে যে 48% মানুষ হলো বলছে যে বাংলাদেশ এখন সঠিক পথে যাচ্ছে এবং 35% মানুষ মনে করে ভুল পথে যাচ্ছে। রাশেদুল ইসলাম রাশেদ, আপনার কাছে এই জরিপটি নিয়ে একটু বিশ্লেষণ চাই এবং একই সাথে যে প্রশ্নটি তারা করেছে যে বাংলাদেশ এখন সঠিক পথে নাকি ভুল পথে আছে, সেখানে সঠিক পথের সংখ্যাটি বেশি বলছে সাধারণ মানুষ, আপনারাও তাই মনে করেন কিনা? দেখুন, এই ডপলারের যে রিসার্চটি, এটিকে আরো মূল্যায়ন করা দরকার। কারণ এখানে ডাটাটা কি ধরনের নেওয়া হয়েছে, কোন ধরনের ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ইনোভেশন নামে একটি রিসার্চ প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু ডাটা নেওয়া হয়েছে আর কি। এখন এটি কত ডাটা ইনোভেশনের কাছে নেওয়া হয়েছে সেটি আমরা জানতে পারলেও তারা কারা ছিলেন, এখন এটি বিএনপি দলীয় ব্যক্তিদের কাছ থেকে সেই মূল্যায়ন কত পার্সেন্ট নেওয়া হলো, অন্যান্য দলের কাছ থেকে কত পার্সেন্ট নেওয়া হলো, এগুলো যদি মূল্যায়ন করে আরো স্পেসিফিক ভাবে উল্লেখ না করা হয়। বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী সরকারের প্রত্যেক দফায় দফায় তারা ক্ষমতাবান হয়ে প্রত্যেকবার একটা করে এরকম রিসার্চ করেছে এবং রিসার্চের রেজাল্ট এসেছে। এবং আজকেও যদি আরো স্পষ্ট করে আরো অনেকগুলো স্টেককে নিয়ে এই রিসার্চটি করা হতো তাহলে হয়তো 180 দিনের একটি জরিপ আমাদেরকে আশ্বস্ত করতো। দেখুন, আমরা এই মুহূর্তে যখন ডপলারের এই প্রশ্নটি নিয়ে ডাটাগুলো নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস যে প্রায় 900 কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে, এবং আগামী দিনে কি হবে না হবে এগুলো নিয়ে ভয়াবহ চিত্রের কথা অনেকেই কিন্তু তুলে ধরছেন। তাহলে এই জায়গায় কিন্তু ডপলারের এই রিসার্চটি গ্যাস বিদ্যুৎ নিয়ে সেই ধরনের কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই। 180 দিনের তথ্য কিন্তু আসা দরকার ছিল। পাশাপাশি এখানে আমি একটি ত্রুটি দেখছি আর কি। এখানে আমি দেখলাম যে এমপিদের তথ্য উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু এমপিরা, জামাত ইসলামের এতজন এমপি, বিরোধী দলের এতজন এমপি, এনসিপির এতজন এমপি, তারা ওপিনিয়ন পেশ করেছেন। কই, আমি কিন্তু বেশ কিছু এমপির সাথে ইতিমধ্যে আজকে কথা বলেছি যে তারা কি কেউ এ ব্যাপারে কোনো ফোন পেয়েছে, কারোর কাছ থেকে কি নিয়েছে কোনো তথ্য, কিসের ভিত্তিতে নেওয়া হলো, নাকি শুধুমাত্র তাদের বক্তব্যের উপর ভিত্তি করে তারা এই ডাটাটি নিয়েছে। এই বিষয়গুলো যদি ক্লিয়ার না করা হয় তাহলে এটার উপর ভিত্তি করে একটি কনক্লুশনে যাওয়া এবং সরকারের এখনই 180 দিনের কর্মতৎপরতাকে যেভাবে দেখানো হয়েছে এটি আমি মনে করছি যে একটু বায়াসড হয়ে যেতে পারে কিনা সেটি যাচাই বাছাই করতে হবে। পাশাপাশি আমি বলবো যে আমাকে যদি প্রশ্ন করেন যে সরকার 180 দিনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, আমি সবসময় এভাবে বলি যে বর্তমান যে সরকার, এই সরকারকে অর্থবহ করার ক্ষেত্রে আমাদের সবার প্রচেষ্টা রয়েছে। সেটি বিরোধী দলের পক্ষ থেকে বলেন, সরকার দল তো অবশ্যই চেষ্টা করছে এবং সারা বাংলাদেশের মানুষ আমরা বিশ্বাস করি যে তারা প্রচেষ্টা করবে যে এই সরকার যেন ব্যর্থ না হয় বা এই সরকার যেন সফল হয়। বাট সেই জায়গায় আমাদেরকে খেয়াল করতে হবে যে জায়গাগুলো বিশেষ করে তাদের খেয়াল করা দরকার ছিল। এই সরকার কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন করেনি বা করা নিয়ে আমাদের অনীহা সৃষ্টি দেখছি আমরা আর কি। এবং ভয়াবহ গ্যাস জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনাও কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে উত্থাপন করতে পারে নাই। দ্রব্যমূল্যের কথা যদিও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনছি যে আসলে সেই অর্থে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা দেখছি তো মধ্যেই অধিকাংশ দ্রব্যের মূল্য মুষ্টিমেয় কিছু বাদে দ্রব্যমূল্যের চাপে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়েছে। এবং আপনি দেখবেন যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে দলীয়করণ সেটি আমরা দেখেছি এবং অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান
বেসরকারীকরণ বা বেসরকারি প্রাইভেটাইজেশন সেটি আমরা দেখেছি। গুম প্রতিরোধ আইনকে মানে এগুলো আমি যেগুলো বলছি যে এগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে এগুলোর জন্য প্রতিক্রিয়া দেখানো হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমি এভাবে বলে শেষ করব যে আপনি যদিও বলছেন যে বাংলাদেশের 48.60% মানুষ মনে করছে যে সঠিক পথে চলছে, সরকার সঠিক পথে চলছে কিনা এটা এজন্যই হয়তো মানুষ মনে করে থাকতে পারে যে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী একটি সরকার এবং এরা ফ্যাসিজম থেকে বের হয়ে আসা জাস্টিসের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সরকার, সেই জন্য তারা সঠিক লক্ষ্যে আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু আরো নিগুড় মতামতগুলো যদি আমরা পেতাম তাহলে হয়তো আমাদের জন্য মূল্যায়নটা সহজ হতো। আচ্ছা, এবিএম মোশাররফ হোসেন, এই প্রথমত হচ্ছে যেই রিসার্চের বিষয়টি, সেটি হচ্ছে আমাদের একজন অতিথি বলছেন যে এটি দলীয় অথবা আসলে বায়াসড কিনা সেটাও আসলে ভেবে দেখবার বিষয় রয়েছে, কারণ অতীতের আসলে ঘটনা তিনি উল্লেখ করে বলেছেন। আর পাশাপাশি তিনি 180 দিনের সরকারের যে মূল্যায়ন, সেখানে তিনি বারবারই বলছিলেন যে গণভোটের যে রায় সেটির ক্ষেত্রে আপনারা এখনও অনীহা প্রকাশ করছেন এবং দেশে যে গ্যাস সংকটটা হচ্ছে প্রকট, সেটি নিয়েও আসলে আপনাদের কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসলে আসছে না, সংকটে পড়ছে মানুষ। না, রাশাদ সাহেব যে কথাটি বলেছে যে জরিপ নিশ্চয়ই যে কোনো আইডিয়াল জরিপ যদি কারণ তার কিছু কম্পোনেন্ট আছে, উপাদান আছে। আপনার একটা নির্দিষ্ট স্যাম্পল নিতে হয়, তারপর এখানে আপনার কোন পদ্ধতিতে করলে এটা গ্রহণযোগ্য হয়, এই ধরনের কিছু রিসার্চের কিছু ফর্ম আছে। আমার মনে হয় নিশ্চয়ই যে প্রতিষ্ঠানটি করেছে, কি নাম বললেন? ডপলার ওপিনিয়ন রিসার্চ। ডপলার ওপিনিয়ন রিসার্চ। নিশ্চয়ই এটা খুব রিনাউন্ড একটি ফার্ম। এটা নিশ্চয়ই এরা সব নীতি আদর্শগুলি সামনে রেখেই কিন্তু হয়তো রিসার্চটা করেছে। তবে আমি যেটা মনে করি, কিছুদিন পূর্বে আপনি আরেকটি রিসার্চ দেখেছেন, যে সেই রিসার্চে দেখিয়েছে যে এখানে তো আমি দেখেছি অনেকটা সংখ্যা কম, সেখানে দেখিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি প্রায় 83% লোক সন্তুষ্ট যে বাংলাদেশ সঠিক পথে চলছে, তারা বলেছে। এখানে তো সংখ্যা একটু কমে গেছে অনেকটা। সুতরাং এই জরিপ নিয়ে হয়তো উনি যে আশঙ্কা করছে, আমি জানি না যে যদি আমি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারতাম যে কোন আইডিয়া, কারণ আমিও সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি কিছুটা হলেও রিসার্চ বুঝি। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আপনি দেখেন, যে একটা ফ্যাসিস্ট সরকারের পর এখানে শফিকুল আলম সাহেব আছেন, নিশ্চয়ই উনিও প্রায় 18 মাস একটা সরকারের সাথে ছিলেন। সুতরাং একটা সরকার কতটুকু বাংলাদেশের একটা গণতন্ত্রহীনতার দিকে নিয়ে গেছে, কতটুকু লুটপাটের দিকে নিয়ে গেছে, কতটুকু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, উনি আমার চেয়ে বেশি দেখেছেন, কারণ এটা গভর্নমেন্ট সরাসরি পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন। সেই অবস্থা থেকে উত্তরণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু রিয়েলি একটা চ্যালেঞ্জের বিষয়, এটা অস্বীকার করার সুযোগ নেই। এই যে বলেছে এখন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, শব্দ দুটি উচ্চারণ করে কমেন্ট করা কিন্তু সব সহজ। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগের আমলে এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট 2010 দিয়ে যাতে এই লুটপাট, দুর্নীতি, ডাকাতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করা যায়, তার জন্য আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। দিয়ে কি করেছে তারা? কুইক রেন্টালের নামে তারা প্রায় 1 লক্ষ কোটি টাকা তারা তাদের ঘরানার ব্যবসায়ীদেরকে দিয়েছে। তা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ আইন পাশ করে দিয়েছে। এই যে বলছে যে গ্যাস, এখন আওয়ামী লীগের 15 বছর ছিল, তারা একটা গ্যাস কূপ অনুসন্ধানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের যে গ্যাস কূপগুলি ছিল সেগুলোকে রেনোভেশনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের আমলে দেখছেন, আওয়ামী লীগের আমলে বলা হচ্ছিল যে সমুদ্র বিজয় করেছি, একই সমুদ্র আমাদের, মিয়ানমারের এবং ভারতের, তারা গ্যাস অনুসন্ধান করে গ্যাস পেয়েছে, আমরা করিনি। অর্থাৎ কাউকে সুবিধা দেওয়ার জন্য এই কাজগুলি করেছেন। তার উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংকট এখন বিএনপির ঘাড়ে এসে পড়েছে। এবং আপনি জানেন, একটা কূপ যদি খনন করেন অথবা একটা প্রক্রিয়া যদি আপনি যান, বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে মিনিমাম 2-1 বছর লাগে। সেইটা কিন্তু বিএনপি মোটামুটি একটা ম্যানেজ করে নিয়ে আসছিলেন। আপনি দেখেন কোনো এই সংকট কিন্তু হয়নি। হঠাৎ যখন আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন কিন্তু এই আমাদের যে আমদানির যেই চেইন, সেই চেইনটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এখানে আপনি দেখেন, এই যে আমরা কুয়েট ওয়াই লাইন এনে যেটা আমরা বাজারজাত করি, সেটার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু চিটাং ইস্টার্ন রিফাইনারিকে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। এই এখন দেখেন হঠাৎ করে আজকে মহেশখালীতে দুর্ঘটনার কারণে আগুনে লেগে কিন্তু আমার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুধু এগুলি কিন্তু সব অ্যাক্সিডেন্টাল, এগুলো কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে কেউ করেনি। তারপর এখানে দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন যেভাবে এলএনজি থেকে শুরু করে দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের তারল্যের সংকট আছে, আমাদের ডলারের সংকট আছে, এগুলো দিয়ে এলসি করার কিন্তু সমস্যা আছে। আর এই টোটাল সেট আপ,
আপনি দেখবেন যে টোটাল সেট আপ কিন্তু শেখ হাসিনার আমলে করা, ফেসিস্ট আমলে করা। সুতরাং এখনও কিন্তু বড় বড় ব্যবসায়ী বলেন, এই যে আজকে দেখলাম আমি যে আপনি এসালম গ্রুপ বা সামিট গ্রুপ, তাদেরকে এমন সুবিধা দেওয়া হয়েছে আপনি ইচ্ছা করলে সরকার কিন্তু চুক্তি বাতিল করতে পারছে না। অথচ আমরা যদি কয়লার দিকে আমরা যেতে পারতাম, আজকে আমরা যদি গ্যাসের দিকে যেতে পারতাম, কিন্তু আমাদের কষ্টটা কিন্তু অনেকটা কমে যেত। কিন্তু এখানেও কিন্তু বিরাট একটা খরচ আমাদেরকে বহন করতে হচ্ছে। তারপর দেখেন ভোলাতে আমাদের একটা বিরাট গ্যাসের আমরা কূপ পেয়েছি, অথচ আওয়ামী লীগ কিন্তু সেই গ্যাসকে ন্যাশনাল গ্রিডে যুক্ত করার জন্য কোনো প্রক্রিয়া গ্রহণ করেননি। কারণ এই সরকার কিন্তু, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এই গ্যাস যাতে ন্যাশনাল গ্রিডে যুক্ত করা যায় তার জন্য ইতিমধ্যে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা করছে। কারণ এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ, যে কোনো অন্য প্রসেসে সেটাকে আনা যাচ্ছে না, সেটাকে সংযোগ দিতে হলে একটা ব্রিজ বা অন্য একটা প্রক্রিয়া করতে হবে। এই প্রক্রিয়াগুলি আমরা অবলম্বন করছি, যার কারণে আপনি দেখবেন এই যে বলা হচ্ছে জরিপটাতে দেশকে সঠিক পথে চলছে। আমি মনে করি যারা এই দেশের, উনিও যে কথাটি বলেছে জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রকে নতুন যাত্রাটা শুরু করেছি, এই যাত্রার কিন্তু মানুষের সমর্থনটা আছে, যার জন্য বলেছে আপনি দেখবেন যে বাংলাদেশ সঠিক পথে চলছে, পিএম এর জনপ্রিয়তা 66%। এই যে নানা ডাটার তথ্য উপাদ্য, আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক, এবং আমরা যদি সবাই সহযোগিতা করি। না, কিন্তু একই সাথে তো যে সংকটগুলো এর মধ্যে তৈরি হচ্ছে সেইটিও তো সমাধানের ক্ষেত্রে বারবার বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব যে কঠোর অবস্থান অথবা খুব পরিকল্পনাভাবে এগিয়ে যাচ্ছেন আপনারা, সেটিও তো আসলে পরিলক্ষিত হচ্ছে না। আপনি দেখবেন ইতিমধ্যে আমরা কিন্তু এই যে এলএনজি টার্মিনাল, 3টা টার্মিনাল আমরা নতুনভাবে তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এলএনজি আমদানি করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ইতিমধ্যে আপনি দেখেন যে আমরা মালয়েশিয়াকে আহ্বান জানাচ্ছি বা মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছে, আমরা সিঙ্গাপুর থেকে এলএনজি আনার আমরা চেষ্টা করছি। বাংলাদেশের গ্যাস ফিল্ডগুলোকে রিনোভেশন করে আরও যে আমাদের তথ্য উপাদ্য আছে 2-2.5 হাজার আমরা করতে, ইতিমধ্যে আপনার সৌরবিদ্যুৎ অর্থাৎ সোলারের ব্যবস্থা আমরা করছি, যাতে সোলার দিয়ে মিনিমাম 5 থেকে 6,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ পেতে পারি। এইগুলি কিন্তু আমি এটি ইতিবাচক দিক, এবং এইটা এই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে কিন্তু আপনার টাইম দরকার আছে, আপনার কিন্তু রাতারাতি এটা আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রক্রিয়া কিন্তু সরকার গ্রহণ করেছে। সুতরাং আমি অনুরোধ করব, আজকে বিরোধী দল আছে, আপনি দেখবেন এই বাংলাদেশের দীর্ঘদিন সংসদ কিন্তু কার্যকরী ছিল না। এখন আপনি যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন, সংসদের প্রতি কিন্তু একটা আলাদা আগ্রহ জন্মেছে। এটা কেন? অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে এখন একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আছে, এইটাকে যদি আমরা অব্যাহত রাখতে পারি, এই যে সংকটগুলি আপনারা বলছেন বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য সংকটগুলি ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমরা সমাধান করতে পারবো। মানে সংকট তাহলে মিটে যাবে হচ্ছে বিরোধী দলের সাথে আপনাদের যদি। না, আমি বলছি যে আপনি কিন্তু বিরোধী দল তো সহায়তা করতে হবে। কারণ আপনাকে একটা উদাহরণ দিই, আমি এখানে রাশেদ সাহেব একটু নিশ্চয়ই আমার সাথে উনি একমত হবেন। আপনি দেখবেন কিছু আপনি দেখবেন মাস 2-3 আগে এই যে জ্বালানি নিয়ে ব্যাপক সংকট, পেট্রোল পাম্পগুলিতে বিশাল জ্বালানি খাত নিয়ে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা কি সরকারের আছে? না, এইটা একটা নানা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখি, কিন্তু এইটার বাস্তবতার এখনো আমরা কোনো অস্তিত্ব দেখতে পাইনি। আপনাকে একটা উদাহরণ আমি দিতে চাই। আপনার মনে আছে এই যে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘদিন যখনই সংসদের সরকারি দলের বিরোধী দলের মধ্যে একটা কমিটি হয়ে গেল, পরের দিন থেকে লাইন নেই। তাহলে আমরা এটা কি বলবো? এটা কি কনস্পিরেসি, না সরকারকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার কোনো? তাহলে এখন যে গ্যাস সংকট হচ্ছে, তাহলে এখন কি আপনারা? না, এখন এটা স্পষ্ট। এটা আপনার অগ্নিকাণ্ডের কারণে আপনার মহেশখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা মেরামত করতে আপনি দেখেন আমাদের দেশে প্রকৌশলীরা পারে নাই, বাইরের থেকে প্রকৌশলী এই যে সময়টা লাগছে, এই কারণে হচ্ছে। এটা তো হলো একটা টেকনিক্যাল প্রবলেম, এইটাকে তো আপনার মেনে নিতেই হবে। জি, নেতা গোলাম পরওয়ার বলেছেন যে গণভোটের রায় কার্যকর না করা সরকারের জন্য একটি বড় ব্যর্থতা। সেই বিষয়টিও হচ্ছে যদি একটু বিশ্লেষণ করতেন, যে গণভোটের রায় কার্যকর করবে না সরকার, সেরকম অবস্থানে তো সরকার এখনো যায়নি। এখানে আপনাকে খেয়াল করতে হবে যে গণভোটের রায় কার্যকর করার কার্যকর করার দিকে যায়নি, কিন্তু গেছে কতটুকু হেঁটেছে এই 180 দিন। কারণ এখানে খেয়াল করতে হবে যে আমরা কিন্তু একটি রক্তক্ষয়ী অবস্থা থেকে বের হয়ে আসা এবং ভঙ্গুর অবস্থা থেকে বের হয়ে আসা সহ সবকিছু মিলে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আমরা একটি গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আছি। তো সেই গণতান্ত্রিক অভিযাত্রার মূল সোপান যেটা, সেটি তো গণভোটের রায়, এবং এটি তো বিএনপি মেনে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমন তো নয় যে বিএনপি কোনো ভোটকে মেনে নেয়নি শুরুতে, নির্বাচনের আগে এমনটি হয়নি আগে। সেই জায়গায় এখন যদি বিএনপি বলে, তাদের কার্যক্রমে দেখা যায় যে গণভোট নিয়ে
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে খুব বেশি বক্তব্য ছাড়া আর খুব বেশি কার্যক্রম নাই, তখন তো আপনাকে এই প্রশ্ন করতে হবে। এবং এটি কি শুধুমাত্র জামাত ইসলামী বা বিরোধী দলের প্রশ্ন? এটি তো আপামর বাংলাদেশের সকল মানুষের প্রশ্ন আজকে। এখন আপনি দেখবেন যে আপনার মিডিয়া পাড়া, বুদ্ধিজীবীগণ, শিক্ষক সমাজ, যত ধরনের সিভিল সোসাইটি আছে, সকলেই কিন্তু একমত এ ব্যাপারে যে এখনো পর্যন্ত এই বিষয়টি সরকারের পক্ষ থেকে খোলাসা করা হয়নি। এবং এর চেয়ে আর বড় ধরনের খোলাসার ঘাটতি কি আছে যে সরকার যেখানে শুরুতেই একটি শপথ নেয়নি সংস্কার পরিষদ গঠনের, এমন কি তারা যে বলছে যে সংবিধান সংশোধন কমিটি করবে, এটিও তো একটি আমাদের সামনে প্রহসন বলবো। কেননা বিএনপির যে 31 দফা, সেই 31 দফার একটি বড় অংশ তো বিএনপি না মেনে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। সুতরাং এখানে যে সংস্কার বাদ দিয়ে, গণভোট বাদ দিয়ে তারা এগোচ্ছে, এতে আর কোনো সন্দেহ নেই। তানিয়া, একটা বিষয় আমি আপনাকে বলি আর কি, আগে বক্তব্য থেকে মিস করেছি। এই যে ডপলারের যে রিসার্চটা আর কি, এটি কিন্তু সামনে আনা জরুরি। এখানে আমি দেখলাম যে প্রায় 10,413 জনকে ফোন করা হয়েছে এখানে, যার ডাটা গ্রহণ করা হয়েছে ইনোভেশন নামে আরেকটি এরকম রিসার্চ প্রতিষ্ঠানের কাছ থেকে। আপনি জানবেন যে ইনোভেশন একটি রিসার্চ প্রকাশ করেছিল যেটি নির্বাচনের আগে, তখন তারা জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়ে দিয়েছে, এই টাইপের একটি খবর কিন্তু প্রকাশ করা হয়েছিল। তো তাদের সেই বাস্তবতা কিন্তু ঘটেনি, তাদের রিসার্চের বাস্তবতা কিন্তু ঘটেনি। তো যাদের রিসার্চের এরকম অবাস্তব তথ্য থাকে নির্বাচনের আগে, সেই রিসার্চ প্রতিষ্ঠানের কাছ থেকে ডাটা নিয়ে ডপলার যে এই রিসার্চটি করলো, এই রিসার্চটি নিয়ে আপনাকে প্রশ্ন অবশ্যই রাখতে হবে। পাশাপাশি আপনাকে বলে রাখি যে বর্তমান সরকার ব্যর্থ সরকার দিকে যাচ্ছে কেন, দুঃখ হচ্ছে এটি আমাদের, যে আমরা চাই না যে এই সরকার ব্যর্থতার দিকে যাক, তারপরও আমরা দেখছি তাদের ব্যর্থতার কার্যক্রম সেদিকে। বিশেষ করে দেখবেন যে আমি যেটি কিছুক্ষণ আগে বলছিলাম যে শুধুমাত্র 900-র বেশি টেক্সটাইল মিল যেগুলো বন্ধ হয়ে গেছে, এবং এর পাশাপাশি গার্মেন্টস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান 100-র বেশি কিন্তু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই গ্যাস সংকটের কারণে। আমাদের মোশাররফ ভাই কিন্তু এখানে উল্লেখ করেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে এই জায়গায় ঘাটতি হচ্ছে, ওই জায়গায়, এটি আমরা সবাই জানি, এটি আমরা সবাই জানি। জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা যে সংকটটা এই মুহূর্তে পড়েছি, এখন সামনে যেগুলো সংকট দেখা যাচ্ছে, সেই সংকটগুলোকে শুধুমাত্র দলীয় সংকট নয়, শুধুমাত্র এই সরকারের একার সংকট নয়, বরঞ্চ সকল দলের সকল মতের মানুষের যে একই সংকট, সকল পুরো বাংলাদেশের সংকট, এটিকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসা দরকার। এবং দেখেন যে যখন এই আলোচনাগুলো হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে যখন এই আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব দুঃখ হচ্ছে আমার যে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন সাইড থেকে কিছু তথ্য দেন কেউ কেউ, যে সেগুলো আসলে হাস্যকর মনে হয় অনেক ক্ষেত্রে। এবং দেখবেন যে তিনি বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। বিরোধী দলকে চ্যালেঞ্জ দেওয়ার দরকার আছে? বিরোধী দলকে দেশ চালানোর জন্য দায়িত্ব নিয়েছে? বিরোধী দলের কি এই মুহূর্তে উদ্যোগ নেওয়ার, কি বলে, সরকারকে কার্যকর করার দায়িত্ব নিয়ে নেমেছে? না। অথচ মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিলেন, বিরোধী দল কিন্তু সেই চ্যালেঞ্জ দিয়েছেন, এবং বিরোধী দলের পক্ষ থেকে ক্লিয়ারলি কি করণীয় সেই ধরনের বেশ কয়েকটি পয়েন্ট বলা হয়েছে। এবং বিশেষ করে প্রয়োজনে আলাদা সংসদে আলাদা অধিবেশন ডেকে হলেও এই আয়োজন করা হোক। 11 দফা উত্থাপন করা হয়েছে সেখানে বিদ্যুৎ সহায় জ্বালানি সংকট নিরসনের জন্য। এই বিষয়গুলোকে আমলে না নিয়ে, আরেকটি বিষয় একটু তা নিয়ে আপনাকে বলে রাখি যে মোশাররফ ভাই উল্লেখ করেছেন যে মাঝখানে যখন পাম্পগুলোতে লম্বা লাইন তেল নিয়ে আর কি, সেই সময় একটি কমিটি হয়েছে। কমিটি হওয়ার পর লাইনটা বন্ধ হয়েছে, হয়তো মানুষ যারা কালোবাজারি করছিল তারা আতঙ্কের কারণে লাইন বন্ধ করেছে, কিন্তু সেই কমিটির প্রতিবেদনগুলো জনসমক্ষে প্রকাশ করতে হতো না? সেখানে কি আছে, কি প্রস্তাবনা আছে, এবং কি টার্মিনাল ডিসিশন শেষ পর্যন্ত নেওয়া হলো, সেগুলো তো এখন পর্যন্ত সারা বাংলাদেশের সকল মানুষ, বিশেষ করে বিশ্লেষক যারা, তারা তো জানতে পারলেন না। যদি জানতে পারতাম আমরা, তাহলে পরবর্তী পদক্ষেপ, এখন যে নতুন করে সংকট হলো, সেই সংকটগুলো মোকাবেলায় আমরা উদ্যোগ নিতাম। দেখেন, গতকালকে একটি রিপোর্ট দেখলাম কি, যে অটোরিকশা যারা চালাচ্ছে বা তারা বিদ্যুৎ যে এক্সাম করছে, সেটা নিয়ে কথা বলা হয়েছে। কেন এই অটোরিকশার কি হঠাৎ করে উদ্ভব হয়েছে? এটি তো আমরা বেশ কয়েক বছর থেকেই দেখছি যে এটি ধারাবাহিকভাবে এই জায়গায় এসেছে। হ্যাঁ, এখানে একটি হিউজ পরিমাণ বিদ্যুৎ নষ্ট হচ্ছে, বাট এখন এটিকে ফলো করে প্রচার করার মানে সরকারের দুর্বলতা প্রকাশ পাওয়া। আমরা এই কথাগুলো বলেছি যে এইগুলো অহেতুক না বলে এটা সমাধানের জন্য, হ্যাঁ, এই অটোরিকশার যে বিদ্যুৎ কনজাম্পশন সেটাকে বন্ধ করা হোক বা রেগুলেশনের আওতায় নিয়ে আসা হোক, সেই ব্যবস্থা করা হোক। এরকম অনেকগুলো পজিটিভ উদ্যোগ আপনার নেওয়ার সুযোগ রয়েছে। সেগুলো না নিয়ে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য যদি আপনি দেন, তাহলে এরকম মানুষের জন্য কাঙ্ক্ষিত সংকট যেগুলো, সেগুলো কিন্তু দূর হবে না। বরঞ্চ সরকার যে আরো
উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো আর বুমেরাং হলো সরকারের জন্য। জি। এবং যেমন দেখবেন যে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেটাইজেশন করা হচ্ছে, এবং আমি যেমনি বলেছিলাম কিছুক্ষণ আগে, একেবারে উদাহরণ দিয়েই বলি, আপনি দেখুন যে পাটকল এরকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে চাচ্ছে হেমকো, যারা ব্যাটারি বানায়, প্রাণ এফএল গ্রুপ যারা হলো কনজিউমার প্রোডাক্ট বানায়, তাদেরকে দায়িত্ব দিতে হচ্ছে বা তারা দায়িত্ব নিতে চাচ্ছে। আমি জানি না যে এই দায়িত্ব শেষ পর্যন্ত দিয়ে দেবে কিনা, কারণ এখানে মোটা অঙ্কের অর্থ নিয়েও কিন্তু আলাপ আলোচনা মিডিয়া আপনারা পাড়ায় দিয়ে দিচ্ছেন রয়েছে। মানে এই প্রশ্নটি আসলে যদি আমরা সরাসরি এখনই জেনে নিই। না, এখানে আপনি দেখেন যে আমাদের এমন কিছু প্রতিষ্ঠান আছে পাটকল থেকে একসময় আদমজি ছিল, যেটা লস কনসার্ন ছিল, কিন্তু যখন এটা বেসরকারি খাতে দিয়ে দিয়েছে, এখানে কিন্তু প্রায় 3 লক্ষ লোকের উপরে কিন্তু কর্মসংস্থান হয়েছে এবং সেটা এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশে একদিকে যেমন আমরা কর্মসংস্থানের কথা বলি, অন্যদিকে আবার যদি বলি যে কর্মসংস্থানের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না, তাহলে কিন্তু বিরোধী দল আমাদেরকে সমালোচনা করবে। এবং এখানে আমরা দেখেছি এই যে 3টি পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে, তারা এই যারা ওখানে কর্মচারী ছিল বা স্টাফ ছিল তাদের চাকরির নিশ্চয়তা দিয়ে কিন্তু তারা এটা, সুতরাং এই যারা দীর্ঘদিন পর্যন্ত চাকরির মধ্যে ছিল না তাদেরকেও কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সুতরাং আপনার এখন ট্রায়াল বেসিসে আপনি তো এই ধরনের প্রকল্প আমাদের নিতে হবে রাষ্ট্রটাকে চালিয়ে নেওয়া না, তাহলে অভিজ্ঞদেরকে সেই দায়িত্বটা দিন। কোনটা অভিজ্ঞ কাউকে দেন সেই দায়িত্ব। এখন আপনি দেখেন, আপনাকে লক্ষ্য করতে হবে যে এগুলি তো টেন্ডারে হচ্ছে, কারা টেন্ডারে অংশগ্রহণ করছে? সরকার তো জোর করে কাউকে টেন্ডারে অংশগ্রহণ করাতে পারবে না। যারা এখানে টেন্ডারে করে তাদের যে শর্তগুলি আছে সেগুলি পূরণ করে এখানে বিট করতে পারে তাদেরকেই তো দেবে। এখন আপনি যদি ঘরে বসে থাকে বলেন যে না আমি কোনো কিছু অংশগ্রহণ করব না, কেউ যদি করতে চায় সেইটাকে আমরা বাধাগ্রস্ত করব, এইটা নিশ্চয়ই সঠিক কোনো পন্থা নয়। কিছু বলার নাই আর কি মোশাররফ ভাই। শফিকুল আলম, আপনার যদি এই বিষয়ে কোনো কিছু যুক্ত করবার থাকে। এখানে অনেকগুলো বিষয় এসছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি প্রথমে জরিপে যান, জরিপে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে প্রাইম মিনিস্টারের জনপ্রিয়তা, অ্যাপ্রুভাল রেট ইজ ফার হায়ার দেন হিজ গভর্নমেন্ট। এটা একটা ভালো ভাবে এসছে। আর ওই জরিপটাই কিন্তু যেটা রাশেদ ভাই যেটা বললেন, সেখানে জরিপটা যদি দেখেন, ওই জরিপে কিন্তু এখানেও আছে যে মানুষজন কিন্তু গ্যাস বা ইলেকট্রিসিটি ক্রাইসিস নিয়ে তাদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা খুব ভালোভাবে জানিয়েছে। আমি দেখুন 70-80% লোক দে আর নট হ্যাপি বা তাদের এইটা ডিসঅ্যাপ্রুভ করছে। আর একটা হচ্ছে যে এই জরিপটা যারা করেছে ইনোভেশন, আমি জানি না তারা জামাত নিয়ে এর আগে কি করেছে, বাট ইনোভেশনের কিন্তু ফেয়ারলি আমরা এর আগে ওদের কিছু যা কাজ করেছি। ডপলার আর ইনোভেশন আসলে একই প্রতিষ্ঠান, ওরা এইখান থেকে স্পিন অফ করে একই হয়েছে। এটা যে ইনোভেশনের থেকে নিয়ে ডপলার করেছে এমন না। এরা আমি আজকে ওরা যখন এটা রিলিজ করে আমি ওইখানে ছিলাম, এদের যারা করেছে তাদের সবাইকে আমি চিনি। তাদের আমি মনে করি যে যেটা এসছে, আপনি যদি কিছুদিন আগে IRI এর যে সার্ভেটা দেখেন, ওইটার অলমোস্ট সিমিলার সার্ভে। ওইখানে গভর্নমেন্টের যে অ্যাপ্রুভাল রেটিং আর এখনকার এই IRI এর অ্যাপ্রুভাল আর এটা প্রায় কাছাকাছি। তো ফলে আমার মনে হয় যে ইটস এ কোয়াইট ফেয়ার একটা জাজমেন্ট ছিল, ফেয়ার একটা অপিনিয়ন পোল ছিল। আর এই যে শেষের বিষয়গুলো যেটা নিয়ে করছে, আমি কিন্তু মনে করি যে আপনি দেখেন ফ্যাক্টরি, জুট ফ্যাক্টরি গুলো বসিয়ে রেখে কার কোনো লাভ হচ্ছে না। গভর্নমেন্ট যেটা করেছে খুবই প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নিয়েছে, এবং এই প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নেওয়াতে কিছু হলেও তো কর্মসংস্থান হচ্ছে। এখন অনেকে বলছেন হামকোর যারা মালিক তাকে দেওয়া হয়েছে, উনি কি জুট জানেন? আসলে যেইভাবে দেওয়া হয়েছে উনি যে জুট ফ্যাক্টরিতে শুধু যে জুটই করবেন সেটা তো না। উনি যদি ওইখানে ভালো ব্যাটারি ফ্যাক্টরি করতে পারেন, হোয়াই নট, ওইখানে ওইটা করলেন। কিন্তু মূল যে চিন্তা গভর্নমেন্টে যে আমি জব তৈরি করব, সেই জায়গায় কিন্তু ঠিক আছে। আপনার মনে আছে যে আপনি 2002 সালের জুন মাসের 1 তারিখে বিএনপি গভর্নমেন্ট, ওই সময় বিএনপি গভর্নমেন্ট আদমজি এই জুট মিল বন্ধ করে দিয়েছিল। আমি তখন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট, আমি তখন ওই পুরো আদমজিতে গিয়েছিলাম। আমি বন্ধ করার দিন আমি ওইটার উপর রিপোর্ট করেছি। তখন কিন্তু অনেকে, বিশেষ করে বামপন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন বা যারা রাইটার আছেন, তারা বললেন যে কি একটা ভয়ঙ্কর রকমের ডিজাস্টার হলো আদমজি বন্ধ করে দিয়ে। কিন্তু দেখেন 24 বছর পরে 2026-এ এসে দেখেন যে যেই জায়গায় আদমজি বন্ধ করা হলো, ওইখানে জব হারিয়েছিলেন আমার যেটা মনে পড়ে 22,000 লোক। সেই জায়গায় নতুন জব তৈরি হয়েছে 2 লাখের উপরে। তো নতুন, এবং এই
খুব ভালো ভালো ফ্যাক্টরি হয়েছে। কয়দিন আগে একটা স্যুট ফ্যাক্টরি হয়েছে রোমানিয়া সহায়তায়, এটা পুরো ইউরোপ জুড়ে তারা স্যুট এক্সপোর্ট করছে। তো আমার এটা বিএনপির এই প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, এটা একটা আমার মনে হয় ইটস নট এ ব্যাড আইডিয়া। তারা যেটা করছেন যে জিনিসগুলোকে আইডল রাখছেন না, যে না দেখি না কাউকে দিয়ে দেখি আমরা জব তৈরি করতে পারি কিনা। বাংলাদেশে খুব দ্রুত জব তৈরি করা দরকার এবং সেই জায়গায় ওনারা কাজ করছেন। আর গ্যাসের যেটা ক্রাইসিস, সত্যিকার অর্থে গ্যাসের ক্রাইসিসের মানে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা হিমশিম খাবার অবস্থা। মানে জামাতও যদি ক্ষমতায় থাকতেন আমি নিশ্চিত তারাও এই একই সমস্যায় পড়তেন। বিএনপি তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং এমন একটা ক্রাইসিস, এটা ক্রাইসিসটা তৈরি হয়েছে হচ্ছে ইরানের এই যুদ্ধে, ইউএস ইরানের উপর আক্রমণের পরে। যে আপনি দেখেন এলএনজির প্রাইস ডাবল হয়ে গেছে, এলএনজি আনাও যাচ্ছে না। আমাদের লং টার্ম যাদের সাথে এগ্রিমেন্ট ছিল, কাতার গ্যাসের সাথে আমাদের লং টার্ম এগ্রিমেন্ট ছিল সবচেয়ে বেশি কাতার গ্যাস এবং আরতে ওমানের সাথে, ওইখান থেকে আমি গ্যাসই আনতে পারছি না। তো সেই জন্য আসলে এই ক্রাইসিসটা ঘনীভূত হয়েছে এবং সাথে যুক্ত হয়েছে যে এক্সিলারেটের এফএসআরইউটা হঠাৎ করে বিকল হয়ে গেছে। কারণ এই জায়গায় এই যে ইমার্জেন্সি, এটার জন্য বাংলাদেশের মতো যে ইকোনমি, সেটাকে সত্যিকার অর্থে আমরা ইকুইপ না এটাকে ফেস করার জন্য। সেটার জন্য এখন যে রেমেডি গুলো চিন্তা করা হচ্ছে, সত্যিকার অর্থে এই রেমেডি গুলো খুব যে দ্রুত কোনো রেজাল্ট দিবে তা না, বাট এইগুলো এখন যেগুলো নেওয়া হচ্ছে আশা করা যায় বাংলাদেশের 2-3 বছরের মধ্যে এই যে ক্রাইসিসটা হয়েছে সেটা আর হবে না। ওনারা একটা ল্যান্ড বেস টার্মিনাল করতে যাচ্ছেন, সেটা খুবই দরকার ছিল, প্রথমেই দরকার ছিল, কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগ আমলে সেটা করা হয় নাই। পুরো জিনিসটা আমাদের বছরের পর বছর, ডিকেডের পর ডিকেড আমরা যে এনার্জি ব্যবস্থাপনা যেই ধরনের আলসেমি করেছি বা যেই ধরনের আমরা চুরি লুটপাট করেছি আওয়ামী লীগের আমলে, সেটারই এখন খেসারত দিতে হচ্ছে প্রথমে ইন্টারিম গভর্নমেন্ট, এখন বিএনপি গভর্নমেন্ট। আমাদের সবারই ধৈর্য ধারণ করা উচিত। এটার কোনো শর্ট টার্ম কোনো সলিউশন নাই, এটা মানুষকে বোঝানো উচিত যে আমাদের এটা কোনো শর্ট টার্ম সলিউশন নাই। সবাই ধৈর্য ধরে লেটস ফেস ইট, এটা পুরো একটা জাতীয় একটা ক্রাইসিস, এটা সবাই মিলে এটাকে, বিশেষ করে এই গভর্নমেন্ট যেটা চেষ্টা করছে তাকে সাপোর্ট দেওয়া উচিত। অবশ্যই আমরা আসলে তাই চাই যে সবাই মিলে আসলে এই সংকটটি একসাথে আসলে কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যে থাকবো। আমরা একটু ভারত সম্পর্ক নিয়েই কথা বলতে চাই, কারণ হচ্ছে নানা কারণেই আমরা জানি যে এই মুহূর্তে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, তাদের বিমস্টেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, এবং সেটি হয়তো কিছুদিনের মধ্যে পরিষ্কার হওয়া যাবে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন কিনা। তবে এরই মধ্যে বাংলাদেশ যে শক্ত অবস্থান নিয়েছে, যে অর্থাৎ নিজের দেশের স্বার্থ আগে তারপর অন্যান্য বিষয়, সেই জায়গায় আমরা যদি একটু আসতেই চাই, শফিকুল আলম, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে বাংলাদেশের যে অবস্থানটি এই মুহূর্তে ভারতের সাথে, তাতে সামনে যে বিমস্টেকের সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছে, সেখানে যাবার ক্ষেত্রে সিদ্ধান্তটা আসলে কি হলে পরে হয়তো আমাদের জন্য আসলে ভালো হবে? না, বাংলাদেশ তো আসলে পরশুদিন যে স্টেটমেন্টটা দিল সেখানে তো অলমোস্ট বলেই দিয়েছে যে তারা সেখানে যাবে না। কেননা সত্যিকার অর্থে 5ই আগস্ট শেখ হাসিনাকে ইন্ডিয়া কথা বলতে দিয়ে এক ধরনের মানে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে। সেই বৈরী পরিবেশটাকে আসলে ঠিক করার দায়িত্ব ইন্ডিয়ার। আর আরেকটা জিনিস, প্রাইম মিনিস্টারকে যখন দাওয়াত করা হয় তখন তাকে দাওয়াত করা হয়েছিল যে উনি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে, ওনাকে ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে বলাও হয়নি। তা আপনি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যদি উনি ওইখানে যান, তাহলে সমস্যা যেটা হয় যে ওইখানে বিমস্টেকের আলাপগুলোই উনি করতে পারবেন। কারণ ওনার তখন আর একটা হলো বিমস্টেকের যারা মেম্বার স্টেট, তাদের থেকে ওনার এক ধরনের জানাতে হয় যে আমি ওইখানে যাচ্ছি, আমি এই গ্রুপিংটাকে রিপ্রেজেন্ট করব। তো এটাও তো ঠিক না। মানে ওনাকে যদি আপনি ফুল ভালোভাবেই প্রথমেই যদি দাওয়াত দিতেন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার আপনি একটা স্টেট ভিজিট করেন বায়োলেটারাল, আমরা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছি। কারণ ইন্ডিয়ার সবচাইতে বড় নেইবার, যদি আপনি ইকোনমিক সাইজ দিয়ে দেখেন, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে বড়, এবং বাংলাদেশ আর ইন্ডিয়ার যে প্রায় 4000-এর উপরে কিলোমিটার বর্ডার শেয়ার করে, অনেক 54টা নদী শেয়ার করে, অনেক বিষয়ে আমাদের সাথে তাদের হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক এক ধরনের বন্ধন আছে।
তো এই জায়গাগুলো তাদের কাছ থেকে তো এটা আশা করা হচ্ছে। আরেকটা হচ্ছে যে তারা আপনার কাছে কি সত্যি মনে হয় যে ভারত এই যে একদিকে মুখে আমি বলছে বলি- তারা আমি বাংলাদেশের বলি- সাথে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু একই সাথে তারা আবার হাসিনাকে নানা রকম কর্মকাণ্ড করার সুযোগও দিচ্ছে? এটাই এই পুরো বিষয়টাই তো এক ধরনের বৈপরীত্য। মানে আপনি হাসিনা একটা সত্যি কনভিক্টেড ক্রিমিনাল, তার দেশের শাস্তি হয়েছে এবং শাস্তি কি হয়েছে? মৃত্যুদণ্ড। এবং কি দোষ, কি কারণে শাস্তি? এটা হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সে আমাদের জুলাই আগস্টে যে ম্যাসাকার হয়েছে সেটার অর্ডার উনি দিয়েছিলেন এবং এটার একদম জ্বলন্ত প্রমাণ আপনি সব আছে, যে উনি ফোনে বলছেন, অর্ডার দিচ্ছেন, সেটার প্রমাণটাও আছে। এবং সবচেয়ে বড় কথা, এটার যে ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন ইউএন ইনভেস্টিগেট করে দেখেছে যে ওনার রোলটা কি, একদম স্পষ্টভাবে এসছে ওনার রোল। তো এখন তাকে আপনি দিনের পর দিন কথা বলতে দিবেন, দিনের পর দিন তাকে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিটিস করতে দিবেন, তাকে দিয়ে বাংলাদেশের ভায়োলেন্সকে এক ধরনের ইনসাইটমেন্ট করা, সে ভায়োলেন্সকে ইনসাইট করবে সে, তাহলে তো বাংলাদেশের ক্ষেত্রে তো সত্যিকার অর্থে বাংলাদেশ অবশ্যই চায় ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক, কিন্তু সম্পর্ক তৈরি করতে হলে তো কিছু কিছু জিনিস আপনার কনফিডেন্স বিল্ডিং মেজার তো নিতে হয়, সেই জায়গাগুলো ইন্ডিয়ার বোঝা উচিত। কিন্তু আপনি যদি দেখেন ওদের ফর্মার অ্যাম্বাসেডররা, তারা বলছেন না এটা ঠিক করছেন না উনি, এটা খুব বাজে কাজ হলো, এই টাইপের এগুলা কথা বলে তো আসলে চলে না, এইগুলা কথা ডিপ্লোম্যাটিক সুলভ না। আপনি দেখবেন যে বাংলাদেশকে সাথে ট্রাস্ট এন্ড কনফিডেন্স বিল্ড আপ করতে হলে কি কি সমস্যা তৈরি হয়েছে সেগুলো দূরীভূত করতে হবে। বাংলাদেশের আপনি গত বছর, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হয় ভারতকে আদৌ আসলে আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, নাকি তারা এক ধরনের আমাদের সাথে, কারণ আমরা এই হাসিনাকে রেখে, জি তারা হাসিনাকে তাদের মতো কথা বলতে দিবে একদিকে, আবার সে সম্পর্ক রাখতে যায়, এটা তো আসলে হয় না। আপনি হাসিনাকে এক ধরনের আপনার তাদের একটা ডিসিশনে আসতে হবে। তারা কি হাসিনাকে, অনেকে বলছে তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এই বিষয়টাকে। সেটা তাহলে সেক্ষেত্রে যে অবস্থায় আছে থাকুক, আমাদের প্রাইম মিনিস্টার ওইখানে যাওয়ার দরকারই বা কি? আমরা তো তাদের সাথে ভালোই ট্রেড করছি, কিন্তু আপনি যদি আমাদের প্রাইম মিনিস্টারকে সেই রকম সম্মান দিতে চান তাহলে এই কাজগুলো করতে হবে। সেটা বাংলাদেশের প্রেস রিলিজ গুলোতে স্পষ্ট এসছে। হাদির স্বীকৃত খুনিরা ওইখানে, আপনি মমতার কথা আপনার মনে আছে, মমতা যে একটা বক্তব্যে এই বিষয়টা নিয়ে কথাও বলেছেন, তো তাদেরকেও তো আপনি, ওদেরকেও তো আপনি পাঠাচ্ছেন না। প্লাস হচ্ছে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যখনই সম্পর্ক হয়, দেখা যায় যে এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষরা ওইখানে চিকিৎসা নেয়, এটা কি উইপেনাইজ করা হয়। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিরা ইন্ডিয়ার ভিতরে ট্রান্সশিপমেন্ট করে ইউরোপে তাদের হাই এন্ড গুডস গুলো পাঠায়, সেটাও দেখা যাচ্ছে উইপেনাইজ করে। তো বাংলাদেশের তো এই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক করতে চায়, কিন্তু এই হাসিনার আমলের মতো না। তারা চায় এটা একটা মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হোক, সমতার ভিত্তিতে হোক। জি, এবে মোশাররফ হোসেন, এই সমতার ভিত্তি এবং মর্যাদার পূর্ণ একটি সম্পর্কের জায়গা বাংলাদেশ এখন শক্ত অবস্থানে আছে, বিশেষ করে ভারতের সাথে। সেই জায়গায় একটু জানতেই চাই, সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরেকটু সহজ করবার ক্ষেত্রে, কারণ এখন তো আসলে মোটামুটি আমরা বলতেই পারি যে বেশ ভালোই দূরত্ব আসলে তৈরি হয়েছে, কারণ তারা আমাদের অনেকটা অপছন্দনীয় কাজগুলোই বারবার আসলে করছে নানাভাবে। সামনের দিনগুলোতে এই জিনিসটি কমিয়ে আনার ক্ষেত্রে বর্তমান সরকারের আসলে পরিকল্পনার জায়গাটি যদি আমরা একটু আপনার কাছ থেকে জানি। না, দেখবেন ভারত আমাদের কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং ভারতের সাথে 3 দিক দিয়ে আমরা কিন্তু সীমানায় বেষ্টিত। সুতরাং আমরা যেটা বারবার বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের মর্যাদা, সাম্য এবং সার্বভৌমত্বের ভিত্তিতে আমাদেরকে তাদের মূল্যায়ন করতে হবে। তারা যদি মনে করে যে তারা একটা দাদাগিরি এখানে করবে, সেটার ফলাফল খুব ভালো হয় নাই, তার রেজাল্ট তো শেখ হাসিনার ভারতে পলায়ন। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কিন্তু যে সাম্য, মর্যাদা এবং আমাদের সার্বভৌমত্বের ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করুন, যেটা শফিকুল আলম সাহেব সঠিকভাবে বলেছে, একদিকে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ইনভাইট করছে, অন্যদিকে দেখেন বাংলাদেশের মানুষের যেটা মূল কনসার্ন এখন শেখ হাসিনার বিচার, সেখানে সে কিন্তু ভারতের ছত্রছায়া থেকেই কিন্তু সে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। এর আগে আপনি দেখবেন যে উনি ভিডিও বার্তা দিয়ে কি একটা অস্থির অবস্থা তৈরি করেছিল, আবার মাঝে ডিসেম্বরে আসবে বলে একটা হুমকি দিয়ে, অর্থাৎ বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য কিন্তু সবসময় সে তৎপর। এখন সে ভারতের আশ্রয় আছে, তো ভারতের তো দায়িত্ব, তার স্ট্যাটাসটা কি, ভারত এটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে।
আপনি যদি সে ওখানে বলা হচ্ছে যে ওখানে সে আছে, থাকলে সে কি কি সুযোগ সুবিধা পাবে সেটাও তো তাদের নিশ্চয়, সেই কথা কিন্তু তারা বলছে না। 5 তারিখে একদিকে বলছে এটা ভারত আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তাইলে যেই জায়গায় মিটিং করেছে তাদের গোয়েন্দা সংস্থা বা অন্য, তারা কি কিছু জানে না? অবশ্যই তারা জানে, বরং এটা প্যাট্রোনাইজ করে বাংলাদেশে একটা প্রেসারে রাখতে চায়। অনেকে বলছে যে এটা অলিখিতভাবে বা ভারত সরকারই আসলে অনেকটা এটা হ্যাঁ, provide করছে, এটা অনেকেই স্বাভাবিক, বলছে এটা তো এভাবে। মূল্যায়ন। বরং আপনি দেখবেন যে বাংলাদেশ যে এখন ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে, এটার প্রমাণ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। এখানে শফিকুল আলম সাহেব আছেন, এর আগে দেখবেন আপনি যে কোনো গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে ফার্স্ট ট্যুরটা কিন্তু ভারতে করে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেটা করেনি। উনি কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের গত নির্বাচনের যে মূল ম্যানিফেস্টো ছিল যে 1 কোটি কর্মসংস্থান, তো কর্মসংস্থান করতে হলে আপনার একদিকে জনশক্তি রপ্তানি করতে হবে, অন্যদিকে কিন্তু আমাদের বিনিয়োগ বাড়াতে হবে যাতে এখানে শিল্পায়ন হয়, এখানে কর্মসংস্থান সুযোগ হয়। সেই কাজটা করার জন্য কিন্তু মালয়েশিয়া এবং চীন সফর করেছে। আমি মনে করি আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থান রাইট ট্র্যাকে আমরা আছি, এইটা যদি আমরা ধরে রাখতে পারি এবং ভারত যদি আমাদেরকে সেই মর্যাদার সাথে যদি ট্রিট করে, তাহলে নিশ্চয়ই আগামী দিনের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। আমরা এই সম্মেলনে কি মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন কি এই বিষয়টাকে আসলে কোনো সিদ্ধান্ত? না, আমরা তো আমাদের সরকারের পক্ষ থেকে কিছু কথা বলেছি, যে অনুকূল পরিবেশের কথা আমরা অনুকূল বলেছি। সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব তাদের, কারণ এই যে বর্তমানে একটা গুমট পরিস্থিতি তৈরি হয়েছে, তারা যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যে কিভাবে নগ্ন হস্তাব করে, সুজাতা সিং এর কথা আমাদের মনে আছে। তারপর এই যে 5 তারিখের পর আপনি দেখবেন এখানে শফিক সাহেব আছে, উনি তখন ওই সরকারের দায়িত্বে ছিলেন, কিভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে তালেবান অথবা সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া হচ্ছে, এইভাবে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করে শুধু ইন্ডিয়াতে না সারা বিশ্বে তারা একটা কিন্তু অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণের অদম্য যে শক্তি, সেই শক্তির কাছে কিন্তু তারা পরাজিত হয়েছে। এটা কিন্তু দোপে কোথাও টেকেনি, যার জন্য বাংলাদেশ কিন্তু এখন মর্যাদার সাথে এগিয়ে যাওয়ার মতো সেই সক্ষমতা অর্জন করেছে। অবশ্যই, এবং আমরা তাই চাই বাংলাদেশ যেটি বলেছে যে সবার আগে বাংলাদেশ, সেটাই যেন সেইটাই আমরা চাই। অনেক ধন্যবাদ এ বি এম মোশাররফ হোসেন এবং একই সাথে শফিকুল আলম, আপনাকে ধন্যবাদ। আবারও কথা হবে নিশ্চয়ই। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।